ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিকা ইতিহাসের, যেটা হলো সামন্ত ব্যবস্থা, তার নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমার আলোচ্য বিষয়গুলো হলো এর অর্থ, সংজ্ঞা, স্তর বিভাজন ও বৈশিষ্ট্য। এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। এখানে দেখো, প্রথম পয়েন্ট আছে অর্থ। এখানে কি বলা হয়েছে? ইংরেজি ফিউডালিজম বা সামন্ত ব্যবস্থা কথাটির বাংলা প্রতিশব্দ হলো সামন্ত প্রথা বা সামন্ততন্ত্র। ফিউডালিজম কথাটি এসেছে ল্যাটিন শব্দ ফিউডালিস এবং ফরাসি শব্দ ফেডালিতে থেকে। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে সামন্ত যেই ব্যবস্থা আমরা কথাটা বাংলাতে বলছি, সেটা কিন্তু আসলে এসেছে ফিউডালিজম বা ফেডালি থেকে, যেগুলো হলো যথাক্রমে ল্যাটিন ও ফরাসি শব্দ। এই দুটোকে মিলিয়ে একটা ইংরেজি কথা হয়েছে বা ইংরেজি শব্দ হয়েছে, যেটা হলো ফিউডালিজম, যার বাংলা শব্দ হলো সামন্ত ব্যবস্থা। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো, এর সংজ্ঞায় এখানে কি বলা হয়েছে? ভূমি মালিকানা ও ভূমির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশেষ আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থাই হলো সামন্ততন্ত্র। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো, ভূমিকে কেন্দ্র করে যে আর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ইতিহাসে, সেটাকেই আমরা কিন্তু বলে থাকি সামন্ততন্ত্র। এর পরের পয়েন্ট কি আছে দেখে নাও, সামন্ততান্ত্রিক সমাজের স্তর বিভাজন। তাহলে সামন্ততান্ত্রিক সমাজের স্তরটা আমরা কিভাবে বিভাজন করতে পারি? দেখো, পাশে একটা ত্রিভুজাকৃতির ছবি আছে। এখানেই দেখো সমস্ত স্তরগুলো দেওয়া আছে। প্রথমে আছে রাজা, তারপরে আছে মহাসামন্ত, তারপরে সামন্ত, এরপরে আছে জনগণ। তাহলে এইভাবে চারটে স্তর রয়েছে। এবার আমি ওটা এখানে লিখেছি, সামন্ততন্ত্রের চারটে স্তর নিম্নরূপ। যা যা বললাম সেগুলো এক এক করে লেখা আছে। দেখো কি কি বললাম: রাজা, মহাসামন্ত, সামন্ত, জনগণ। এর পরের পয়েন্ট আছে, দেখো সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্য। এখানে কি লেখা আছে দেখে নাও। সামন্ততন্ত্রের বেশ কয়েকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। এগুলো কি? চলো এবার এক এক করে আলোচনা করে নেওয়া যাক। 1 নম্বরে আছে দেখো শ্রেণী বিন্যাস কাঠামো। এখানে কি লেখা আছে? সামন্তবাদ একটি কঠোর শ্রেণীবদ্ধ কাঠামো দ্বারা চিহ্নিত করা হয়েছিল। সামাজিক পিরামিডের শীর্ষে ছিলেন রাজা, তারপরে মহাসামন্ত, সামন্ত বা মাঝারি শাসক, এরপরে সবার নিচে ছিলেন জনগণ। তাহলে দেখো, শ্রেণী বিন্যাসটা এরকমভাবেই করা হয়েছিল পিরামিডের আকারে। একটু আগেই তোমরা দেখলে যে পিরামিডটাতে কীরকমভাবে এখানে কিন্তু এই শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। এরপর দেখো 2 নম্বর পয়েন্ট আছে কৃষিভিত্তিক সমাজ। এখানে কি লেখা আছে? ভারতীয় সামন্ত প্রথায় সমাজ ছিল মূলত কৃষিভিত্তিক। সমাজের নিম্ন স্তরের বিপুল সংখ্যক সাধারণ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল। কৃষিকাজকে কেন্দ্র করেই দেশের গোটা অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রিত হতো। দেশে শিল্প ও বাণিজ্য ছিল গৌণ। শিল্প ও বাণিজ্য যেটুকু ছিল তা মূলত কৃষি প্রসূত। এর মানে হলো, দেখো এখানের যে অর্থনীতির ভিত্তি ছিল সেটা কিন্তু ছিল কৃষি, আর ব্যবসা বাণিজ্যও যেটা ছিল সেটাও কিন্তু মূলত কৃষি দ্বারাই তৈরি ছিল, মানে যার ভিত্তি ছিল কৃষি। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট আছে নগরায়নের অভাব। এখানে কি বলা হয়েছে? কৃষি উৎপাদনের জন্য গ্রাম, কৃষক, খামারবাড়ি প্রভৃতি অপরিহার্য। নগরের প্রতিষ্ঠা ও প্রসার সামন্ততন্ত্রের বিরোধী। ভারতীয় সামন্ততন্ত্রের যুগেও গ্রামগুলির বিকাশ ঘটে এবং নগরায়নের বিকাশ ব্যাহত হয়। এর মানে কি? দেখো যে এখানে কিন্তু নগর ব্যবস্থাটা কিন্তু তেমন দেখা যায়নি। নগর ব্যবস্থাটা প্রতিষ্ঠাও ছিল কিন্তু এ যুগের জন্য একেবারেই বিরোধিতা করা। তো তার জন্যই এখানে কিন্তু এ যুগের সাথে তাল মিলিয়ে কখনোই নগর ব্যবস্থাটাকে প্রাধান্য দেওয়া হয়নি, এটা এখানে বলতে চাওয়া হয়েছে। এরপরে দেখো 4 নম্বর পয়েন্ট আছে ভূমি ও মানুষের সম্পর্ক। এখানে কি বলা হয়েছে? ভারতীয় সামন্ততান্ত্রিক ব্যবস্থায় উৎপাদন ব্যবস্থার মূল উপকরণ ছিল ভূমি। তাহলে এটা আশা করি বুঝতেই পেরেছো। যদি আমি আগেই বলেছি যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা মানে কি, এখানে ভূমি বোঝানো হচ্ছে, তো এটাই এখানে বলা হয়েছে। ভূমিকে কেন্দ্র করেই সমগ্র কৃষিকাজ চলতো, তাই স্বাভাবিকভাবেই মানুষ ভূমির সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত ছিল। তাহলে ভূমির সাথে যেহেতু মানুষ সম্পর্কযুক্ত ছিল, তাহলে এখান থেকে তোমরা বুঝতেই পারছো এখানকার মানুষের মূল কাজে কি হবে? কৃষিকাজ।
তাহলে এটাই এখানে বলতে চাওয়া হয়েছে। এরপরে দেখো 5 নম্বর পয়েন্ট আছে জমিতে ব্যক্তিগত মালিকানার অভাব। এখানে কি বলা হয়েছে, জমিতে কৃষক উৎপাদকের কাজে নিযুক্ত থাকলেও সেই জমিতে কৃষকের ব্যক্তিগত মালিকানা ছিল না। জমির প্রকৃত মালিক ছিল ভূস্বামী বা সামন্ত প্রভু এবং চূড়ান্ত মালিক ছিল রাষ্ট্র। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এর পরের পয়েন্ট আছে দেখো 6 নম্বরে, সেচ ব্যবস্থায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। এখানে রাষ্ট্রীয় হয়ে গেছে, এটা তোমরা একটু ঠিক করে নিও, এটা রাষ্ট্রীয় হবে। তো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণটা সেচ ব্যবস্থাতে কিভাবে ছিল দেখে নাও। কৃষিকাজের জন্য কৃষকের জমিতে জলসেচের প্রয়োজন হতো, যেটা তো হবেই। ভারতীয় সামন্ততন্ত্রে এই সেচ ব্যবস্থায় কৃষকের ব্যক্তিগত অধিকার ছিল না, তা রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হতো। তাহলে দেখো এই কৃষিকাজে সেচ ব্যবস্থা থাকলেও যেহেতু সেটাতে আগেই তোমরা পয়েন্টটা দেখলে যে এখানে কিন্তু কোনো জমি কোনো ব্যক্তিগত মালিকাধীন ছিল না। তাহলে যদি ব্যক্তিগত মালিকাধীন না থাকে তাহলে সেটা রাষ্ট্র ছিল তার মালিক, আর যদি সেচ ব্যবস্থাটাও যদি এখানে করা হয় তাহলে সেটাও হয়ে যাবে কার দ্বারা, রাষ্ট্রের দ্বারা। এরপরে দেখো 7 নম্বর পয়েন্ট আছে প্রভুর শ্রেষ্ঠত্ব। এখানে কি বলতে চাওয়া হয়েছে, ভারতীয় সামন্ততন্ত্রে কৃষি জমির মালিকানা ছিল সামন্ত প্রভুর হাতে, তাই উৎপাদন ব্যবস্থা তথা সমগ্র অর্থনৈতিক কাঠামোতেই স্বাভাবিকভাবে প্রভুর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখানে মনে রাখবে যে এখানে প্রভুই কিন্তু ছিল সমস্ত কিছুর ঊর্ধ্বে, তার জন্য কিন্তু এখানে প্রভুকে প্রচুর প্রাধান্য দেওয়া হয়েছিল, এটা এখানে বলতে চাওয়া হয়েছে। এর পরের পয়েন্ট দেখো আছে 8 নম্বরে কর ব্যবস্থা। এখানে কি বলা হয়েছে দেখে নাও। এখানে বলা হয়েছে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কৃষক তার সামন্ত প্রভুকে বিভিন্ন ধরনের কর প্রদানে বাধ্য ছিল। প্রভু ভূমি কর, উৎপাদন কর, সম্পত্তি কর যার নাম ছিল টাইলে, গৃহকর, জলকর প্রভৃতি বিভিন্ন ধরনের কর প্রভু মানে সামন্ত প্রভু আদায় করতেন। প্রভুর সাফ বা ভূমিদাসদের কাছ থেকে হেরিয়ট বা উত্তরাধিকার কর আদায় করতেন। মানে প্রভুরা কিন্তু ভূমিদাসদের কাছ থেকে, যাদেরকে সার্ফ বলা হতো, এদের কাছ থেকে কিন্তু হেরিয়েট বা উত্তরাধিকার কর আদায় করতেন। এরপরে একবারে সবার শেষে চলে এসেছি, যেখানে দেখো আমি পয়েন্ট দিয়েছি উপসংহার। এখানে কি বলা হয়েছে, সামন্ত প্রথায় কৃষক রমণী রাও সুতো কাটা বাড়ি ঘরের কাজে বেগার খাটতে বাধ্য হতো। ক্ষেত্রস্বামী বা কৃষক ও কারিগররা সামন্ত প্রথার ফলে ভূমিদাস প্রথার ফলে ভূমিদাস বা অর্ধদাসে পরিণত হয়। তাহলে বুঝতে পারছো এখানে মানুষের অবস্থাটা কীরকম ধরনের নিচে নেমে গেছিলো, এটাই এখানে বলতে চাওয়া হয়েছে। তো দেখো সামন্ত এই ব্যবস্থা যেটা ছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি জনগণের জন্য খুবই দুঃখকর ছিল, কারণ তাদের হাতে কিন্তু কোনো কিছুরই অধিকার দেওয়া হয়নি, তাদের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছিল, বরঞ্চ তাদের ওপর এক্সট্রা করে করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে যারা সাধারণ মানুষ ছিল তারা কিন্তু আষ্টে পৃষ্ঠে বাধা হয়ে গেছিলো, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছিল। আশা করি এটা বুঝতে পেরেছো। এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আলোচনার মাধ্যমে পুরো ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। যদি এই ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।